প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে জুলাই সনদের আইনি ভিত্তি এবং নভেম্বরে গণভোট দাবি করেছে জামায়াত ইসলামী। সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক শেষে দলের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, নভেম্বরে গণভোট না হলে জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য হবে না। এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম নির্বাচন কমিশন ও প্রশাসনের সংস্কার দাবি করেছেন। তার মতে নিরপেক্ষ ভূমিকা রাখতে পারছে না নির্বাচন কমিশন। বিস্তারিত শিমুল খানের রিপোর্টে। বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় দেশের চলমান রাজনীতি পরিস্থিতি এবং আগামী নির্বাচন ইস্যুতে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আলাদা বৈঠক করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, জুলাই সনদ কাগজের মূল্যে বিশ্বাসী নয় এনসিপি। সনদ বাস্তবায়ন কিভাবে হবে তা নির্ধারণের পরেই সনদে স্বাক্ষর করবে এনসিপি। জুলাই সনদের শুধু কাগজে মূল্যে আমরা বিশ্বাসী নই, ফলে জুলাই সনদ বাস্তবায়নটা কিভাবে হবে সেইটার সম্পর্কে নিশ্চয়তা পাওয়ার পরে আমরা স্বাক্ষর করব। গুম, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করায় এনসিপি সরকারকে সাধুবাদ জানায় বলেও উল্লেখ করেন নাহিদ ইসলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের সাথে সংশ্লিষ্টতা এবং অভিযোগের কারণে সেনাবাহিনীর কয়েকজন সদস্যকে আদালতে আনা হয়েছে। আমরা এটাকে সাধুবাদ জানিয়েছি। এনসিপির পর প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেন জামাত। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন দলের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, জুলাই সনদ নিয়ে নভেম্বরে গণভোট না হলে ফেব্রুয়ারি নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। একটি আদেশের মাধ্যমে এটাকে সাংবিধানিক মর্যাদা দিতে হবে। সেই আদেশের উপরেই গণভোট হবে। গণভোটের ব্যাপারে বিএনপি কোনোভাবে রাজি হচ্ছিল না প্রথম দিকে। আমরা এটা জোর দিয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত বিএনপি গণভোটে রাজি হয়েছে। আমরা বিএনপিকে ধন্যবাদ জানাই। একটি আদেশের মাধ্যমে জুলাই সনদের সাংবিধানিক মর্যাদাও দাবি করেন জামাত। এছাড়া নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে সরকারের নিরপেক্ষ ভূমিকা আশা করে দলটি। প্রধান উপদেষ্টা বলছেন যে এগুলো নিয়ে গভীরভাবে চিন্তা। শিমুল খান, মাই টিভি, ঢাকা। জাতীয় নির্বাচনকে অবাধ ও নিরপেক্ষ করতে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোটোজ তার বাসভবনে সাক্ষাৎ করতে গেলে প্রধান উপদেষ্টা এমন মন্তব্য করেন। প্রধান উপদেষ্টা বলেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন উৎসব মুখর, অবাধ ও নিরপেক্ষ করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা রাষ্ট্রদূতকে বাংলাদেশে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং আশা প্রকাশ করেন যে তার মেয়াদকালে বাংলাদেশ ও জার্মানির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে। এ সময় রাষ্ট্রদূত অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন ব্যক্ত করেন এবং আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে খোঁজ খবর নেন। আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO এর 3টি কনভেনশনে স্বাক্ষর করেছে অন্তর্বর্তীকালীন সরকার। আর এ সময়ে দিনটি বাংলাদেশের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের উপস্থিতিতে শ্রম ও কর্মসংস্থান এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর M সাখাওয়াত হোসেন এ 3টি কনভেনশন অনুসমর্থনপত্রে স্বাক্ষর করেন। কনভেনশনগুলো হলো পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য বিষয়ক কনভেনশন 1981, কর্মক্ষেত্রে নিরাপত্তার মান উন্নয়নের প্রচারণামূলক কাঠামো কনভেনশন 2006 এবং কর্মক্ষেত্রে সহিংসতা ও হয়রানি প্রতিরোধ বিষয়ক কনভেনশন 2019। কনভেনশন 3টির মধ্যে কনভেনশন 187 ও কনভেনশন 155 ILO এর মৌলিক কনভেনশন। 2022 সালে দুটিকে মৌলিক কনভেনশন হিসেবে গ্রহণ করে ILO। যথেচ্ছার ব্যবহার করে শ্রমিকদের সঙ্গে কাজ করা এটা মোটেই গ্রহণযোগ্য হতে পারে না। এটা নীতির ভেতরে থাকতে হবে এবং সেই নীতি যাতে যথাযথভাবে পালন করা হয়। এইখানে যা যা শর্ত আমরা ওয়াদা করেছি, যে সমস্ত জিনিস, সেই ওয়াদাগুলো যেন আমরা পূরণ করতে পারি নিজেদের জন্য। কাজে শ্রম মন্ত্রণালয়ের এই ধাপটাতে ঢুকতে হবে এখন এটার বাস্তবায়নের দিকে। রানা প্লাজা যে দায়িত্ব আমাদের উপর দিয়ে গেছে তাদের জীবনের বিনিময়ে এটা আজকে আমরা তার একটা ধাপ পূরণ করলাম। এটা আমাদের সান্ত্বনা, আমরা খুব আনন্দ পাচ্ছি, সবাই আনন্দিত।
ম্যাজিস্ট্রেটদের নির্বাচনে দায়িত্ব পালনের সময় কোনো চাপের কাছে নথি স্বীকার না করার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ নির্দেশ দেন। আইনের প্রতি শ্রদ্ধাশীল না থাকায় দেশের এই দুরবস্থা মন্তব্য করে তিনি বলেন, এখান থেকে উত্তরণ ঘটাতে হলে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে কাজ করতে হবে। মিফতা গালিবের বিস্তারিত রিপোর্ট। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে পুরোদমে প্রস্তুতি নিতে শুরু করেছে নির্বাচন কমিশন। এর অংশ হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণের আয়োজন করে ইসি। উদ্বোধনী অনুষ্ঠানে নির্বাচন কমিশনাররা বলেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, তাই অস্তিত্বের প্রশ্নে হিম্মতের সঙ্গে কাজ করতে হবে। ইলেকশনও যদি আমরা ভালো না করতে পারি, বিশ্বের কাছে, মানুষের কাছে জাতির হিসাবে আমরা অত্যন্ত নিন্দিত জাতি হিসেবে পরিণত হব। সাহস থাকলে আর যদি নিরপেক্ষতা থাকে, কোনো ভয় না, কোনো শক্তি না। ইসে দেখা গেছে কি যে আমরা এগুলি অতি উৎসাহী হয়ে করেছি, কেউ কেউ হয়তো বাধ্য হয়ে করেছি, কিন্তু অতি উৎসাহীও আমরা কম ছিলাম না। তো আমাদের দরকার নেই এত উৎসাহী হওয়ার। প্রশাসন কঠোরভাবে নিরপেক্ষভাবে কাজ করে যাবে। পরে এএমএম নাসির উদ্দিন ম্যাজিস্ট্রেটদের নির্বাচনের দায়িত্ব পালনের সময় কোনো চাপের কাছে নথি স্বীকার না করার নির্দেশ দেন। কোনো প্রেসারের কাছে নথি স্বীকার করবেন না, কোনো চাপের কাছে নথি স্বীকার করবেন না, এবং সম্পূর্ণভাবে নিজের সিদ্ধান্তে, আইন অনুযায়ী সিদ্ধান্তে অটল থাকবেন। আমাদের পক্ষ থেকে আমরা সার্বিক সহযোগিতা দেব, এবং নির্বাচন কমিশনও কিন্তু কারো কোনো অন্যায় চাপের কাছে নথি স্বীকার করবে না। কারণ আমরা আপনাদেরকে অন্যায় কোনো আদেশ দিব না, অন্যায় কোনো হুকুম দিব না। এইটা আপনারা ধরে রাখতে পারেন যে আইন প্রচলিত আছে রিলেভেন্ট টু দ্য ইলেকশন, সেই আইন অনুযায়ী আমাদের নির্দেশনা যাবে এবং আপনারা সেটা সেইভাবে পালন করবেন। আইনের প্রতি শ্রদ্ধাশীল না থাকায় দেশের এই দুরবস্থা মন্তব্য করে তিনি বলেন, এখন থেকে উত্তরণ ঘটাতে হলে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে কাজ করতে হবে। যে জাতি আইনের প্রতি যতটা শ্রদ্ধাশীল, যত বেশি, সেই জাতি তত সভ্য বলে আমরা মনে করি। সভ্য দুনিয়া কিন্তু আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকে। আমাদেরকে এই কালচারটা কালটিভেট করতে হবে। আমরা উই ওয়ান্ট রুল অফ ল, নট রুল বাই ল। মিফতা গালিব, মাই টিভি, ঢাকা। নির্বাচনকে সামনে রেখে সরকারকে এখনই কেয়ারটেকার মোডে যাওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এদিকে ফ্যাসিস্টদের সহযোগী আমলাদের শপথে বহাল রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীতে পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। ইলিয়াস মাতবরের প্রতিবেদন। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব শীর্ষক আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যত দ্রুত সম্ভব জনগণের মালিকানা ফিরিয়ে দিতে হবে। যে সমস্ত দাবি দাওয়া নিয়ে রাস্তায় নেমে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে এবং নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার যে চেষ্টা হচ্ছে, রাস্তায় যাওয়ার তো দিন শেষ হয়ে গেছে। শেষ হাসিনাকে বিদায় করা হয়েছে, এখন যাবেন জনগণের কাছে। সরকার এখন যত তাড়াতাড়ি সম্ভব অতি দ্রুত কেয়ারটেকারের যে চরিত্র, যে বৈশিষ্ট্য, সেইভাবে যদি ভূমিকা পালন করবে এবং তার মাধ্যমে একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে আমরা চাই একটা ভালো ট্রানজিশন। এদিকে নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির করার প্রসঙ্গে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিএনপিও চায় যারা অপরাধ করেছে আইনের মাধ্যমে তাদের বিচার হোক। গণতান্ত্রিক সমাজ বলতে কি বোঝায়, সেই বোঝানোর জন্য যে যে শর্তগুলো পূরণ করা দরকার সেগুলো জুলাই সনদের মধ্যে রয়েছে। এখানে হয়তো নোট অফ ডিসেন্ট আছে, আরও দ্বিমত আছে, কিন্তু মোটা দাগে তো সবাই এটাকে মেনে নিয়েছে। যে সমস্ত কর্মকর্তারা বিগত 15-16 বছর নানা ধরনের অপকর্মের সাথে জড়িত, ফ্যাসিস্টদেরকে রক্ষা করতে গিয়ে যারা বেআইনি কাজ করেছে, তাদেরকে প্রশাসনে রেখে তো অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না। এদেরকে চিহ্নিত করা, যারা অপরাধ করেছে তাদের বিচার হোক, এবং অবশ্যই সেটা আইনি প্রক্রিয়াই হতে হবে। ফ্যাসিস্টদের সহযোগিতা করতে গিয়ে যারা বেআইনি কাজ করেছে তাদেরকে রেখে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে না বলেও মন্তব্য করেন রিজভী। ধন্যবাদ সবাইকে। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা।
আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, বিএনপি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে তত্ত্বাবধায়ক সরকার চায়নি। তার অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ ভূমিকার কথা বলেছে, আর সরকার নিরপেক্ষ ভূমিকাই পালন করছে। দুপুরে সচিবালয়ে তিনি সাংবাদিকদের একথা বলেন। উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলো পরস্পরের বিরুদ্ধে কথা বলায় নির্বাচন নিয়ে অনিশ্চয়তার প্রসঙ্গ উঠছে, বিভ্রান্তি তৈরি হচ্ছে, কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচনে কোনো সংশয় নেই বলেও জানান ডক্টর আসিফ নজরুল। সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, সেনাবাহিনী প্রধান, ওনারা যেভাবে সহযোগিতা করেছেন এটা অত্যন্ত প্রশংসার দাবিদার, এবং তারা আইনের শাসনের প্রতি যেই শ্রদ্ধাবোধ দেখিয়েছেন এটা আমরা খুব পজিটিভলি দেখছি। আর সাব জেলে কেন রাখা হয়েছে বা ওনারা কোথায় রাখা হবে এটা সম্পূর্ণভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বভুক্ত বিষয়। ওনারা যেটা প্রয়োজন, ওনারা যেটা অ্যাপ্রোপ্রিয়েট মনে করবেন এটা ওনারা করবেন, এটার জবাব দেওয়ার এখতিয়ার আমার নাই। আমি মাঠে ঘাটে আস্থার অভাব আছে নাকি আমি জানি না, তবে আমার মনে হয় রাজনৈতিক দলগুলোর মধ্যে যেরকম অনৈক্য থাকে আপনার, ওনারা একজন আরেকজনের বিরুদ্ধে যেভাবে বলে ওইটার কারণে হয়তো। তবে আমার ধারণা যখন আমরা জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে বাস্তব অগ্রগতি দেখব, এই সম্পর্কে সকল সংশয় খুব দ্রুত তখন আশা করি কেটে যাবে। গুম, নির্যাতন ও হত্যাকাণ্ডের 3 মামলায় 15 সেনা কর্মকর্তাকে গ্রেফতার দেখে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1 বুধবার এই আদেশ দেন। এদিকে জুলাই হত্যাকাণ্ডে শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার রায়ের দিন আগামীকাল ধার্য হবে বলে জানায় প্রসিকিউশন। এই মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছেন রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী। এস এম আরিফের রিপোর্ট। বুধবার সকাল 7টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বিশেষ প্রিজন ভ্যানে গুম ও খুনের পৃথক 3 মামলায় 15 সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়। সকাল 8টার পরে তাদেরকে হাজির করা হয় ট্রাইব্যুনাল 1-এ। আওয়ামী লীগের শাসনামলে সংগঠিত গুম ও বিচার বহির্ভূত হত্যার 2 মামলায় 13 সেনা কর্মকর্তা এবং জুলাই আন্দোলনে রামপুরায় 28 জনকে হত্যা মামলায় 2 সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল। আজকে যাদেরকে উপস্থিত করা হয়েছিল তাদেরকে গ্রেপ্তারের ব্যাপারে, বিচারদের সোপর্দ করার ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেমন কাজ করেছেন, তেমনিভাবে বাংলাদেশের সার্বভৌমত্বের রক্ষক হিসেবে আমরা যাদেরকে মনে করি বাংলাদেশ সেনাবাহিনী, তারা এই আদালতের প্রক্রিয়াকে সাহায্য করেছেন। প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা সবাইকে, যারা এই প্রক্রিয়াকে সাহায্য করছেন, তাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। আইনের প্রতি সম্মান দেখিয়ে সেনা কর্মকর্তারা আত্মসমর্পণ করেছেন দাবি করে তাদের আইনজীবী জানান, সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে করা অভিযোগ সঠিক নয়। তারা শুরু থেকে আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং সেই আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আজকে তারা স্বেচ্ছায় এখানে আত্মসমর্পণ করছে। তারা ট্রায়াল ফেস করতে চায়, তারা এই অপরাধ সংগঠিত করে নাই। সেনা কর্মকর্তাদের বিচারের আওতায় আনায় স্বস্তি প্রকাশ করেছেন গুমের শিকার ভুক্তভোগীরা। গুমের বিচার পাওয়ার, চূড়ান্ত বিচার পাওয়ার পদক্ষেপে প্রথম ধাপ আজকে সাকসেসফুল। সবাইকে আইনের মুখোমুখি করা উচিত। যারা পলাতক আছে তাদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে তাদেরকে এনে বিচারের মুখোমুখি করা হোক। শুধুমাত্র আওয়ামী লীগ এবং শেখ হাসিনার জন্য আজকে সেনাবাহিনীর কিছু কর্তৃপক্ষ সদস্য বিপদগামী হয়েছে। এই 3 মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী সহ মোট আসামি 34 জন। পলাতক আসামিদের বিরুদ্ধে 29 অক্টোবরের মধ্যে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে হাজির হবার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। এদিকে জুলাই হত্যাকাণ্ডে শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছেন রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী। বৃহস্পতিবার এই মামলার রায়ের দিন ধার্য হবে বলে আশা করছেন প্রসিকিউশন। আগামীকাল লার্নেট চিফ প্রসিকিউটর এবং লার্নেট অ্যাটর্নি জেনারেল মহোদয় সমাপনী বক্তব্য রাখবেন। তারপর আনুষ্ঠানিকভাবে এই মামলার রায়ের জন্য দিন ধার্য হবে। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা। ড্রাইভিং লাইসেন্স পদ্ধতিতে আমূল পরিবর্তন করতে যাচ্ছে সরকার। দেশব্যাপী দক্ষ চালক তৈরির লক্ষ্যে ন্যূনতম 60 ঘন্টার প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হচ্ছে। এছাড়া ড্রাইভিং লাইসেন্সের কর্তৃত্ব থাকবে না বিআরটি এর হাতে। সকালে জাতীয় নিরাপদ সড়ক দিবস 2025 উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব তথ্য জানান সরকার পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। তিনি বলেন, ড্রাইভিং লাইসেন্স পদ্ধতিতে আমূল পরিবর্তন করা হবে, পাশাপাশি প্রশিক্ষণ ভাতাও দেওয়া হবে। বিআরটিসি প্রশিক্ষণ কেন্দ্র ছাড়াও সরকার মনোনীত বেসরকারি প্রশিক্ষণ কেন্দ্র থেকে এই প্রশিক্ষণ নিতে হবে, আর সেসব প্রতিষ্ঠান থেকে দেওয়া হবে ড্রাইভিং লাইসেন্স। রোগীকে হাসপাতালে নিতে বিলম্বের কারণে প্রাণহানি হয়,
তো এইটা কমানোর জন্য আমরা এই প্রকল্পের আওতায় কতগুলো অ্যাম্বুলেন্স কিনতেছি, যেগুলো হাইওয়েতে থাকবে, যাতে করে দ্রুত আহত এবং ব্যক্তিদেরকে হাসপাতালে নিয়ে যেয়ে তাদের জীবন রক্ষা করা সম্ভব হয়। তো আমরা আশা করতেছি যে আমরা যেসব পদক্ষেপগুলো নীতিগত এবং যেসব প্র্যাকটিক্যাল সার্ভিস প্রোভাইড করতেছি, আমরা সবাই আশা করব যে সড়ক দুর্ঘটনার হার কমে আসবে এবং এইটার জন্য কিন্তু যেটা বলতেছিলাম যে সবার সচেতনতা। বাংলাদেশে সফররত যুক্তরাষ্ট্র ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউটের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টি। দুপুরে রাজধানীর একটি হোটেলে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে আগামী নির্বাচন নিয়ে বিশদ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সুলতান মোহাম্মদ জাকারিয়া। তিনি জানান, আগামী নির্বাচনের প্রক্রিয়া ও মাঠ পর্যায়ে নিরপেক্ষতা এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতার বিষয়ে আলোচনা হয়েছে। এ সময় তিনি জানান, প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের আচরণে সন্তুষ্ট নয় এনসিপি, তবে কমিশনের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানযোগ্য বলে প্রত্যাশা এনসিপির। ওরা সত্যিকার অর্থেই নিরপেক্ষভাবে কাজ করবে, কোনো দলের পক্ষে কাজ করবে না এবং এনসিপি এবং অন্যান্য সব দলকে তারা সমান দৃষ্টিতে দেখবে এবং আমাদের সিম্বল নিয়ে যে অনাহুত একটা বিতর্ক, সেইটার খুব শিগগিরই সমাধান হবে। জাতীয়করণ ঘোষণা বাস্তবায়ন সহ 5 দফা দাবিতে রাজধানীর পল্টন প্রেস ক্লাব সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন ইবতেদিয়া মাদ্রাসার শিক্ষকরা। এতে ওই সড়কে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। বুধবার দুপুর 1টার পর জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শিক্ষা মন্ত্রণালয়ের অভিমুখে বিক্ষোভ মিছিল শুরু করেন ইবতেদিয়া শিক্ষকেরা। কিছুদিন যাওয়ার পর পুলিশ বাধা দিলে তারা সড়কে বসে পড়েন। এতে পল্টন প্রেস ক্লাব সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদিয়া মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি কাজী মোখলেসুর রহমান বলেন, আমলাতান্ত্রিক জটিলতা ও হিংসার কারণে আবার সড়কে আসতে হয়েছে। সম্প্রতি শিক্ষকদের আন্দোলনের মুখে শিক্ষা মন্ত্রণালয় গত 28 জানুয়ারি ইবতেদিয়া মাদ্রাসাগুলোকে পর্যায়ক্রমে জাতীয়করণের ঘোষণা দেয়, কিন্তু ওই ঘোষণার পর এখনো কোনো প্রতিষ্ঠানকে জাতীয়করণ করা হয়নি। পটুয়াখালীর দুমকি উপজেলার আলোচিত জুলাই শহীদ কন্যা লামিয়া ধর্ষণ মামলায় 3 আসামির মধ্যে সাকিব মুন্সি ও সিফাত মুন্সিকে 13 বছর এবং ইমরানকে 10 বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত। বুধবার সকালে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নীলুফার শিরিন রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা অপ্রাপ্তবয়স্ক থাকায় শিশু আদালত আইনের আওতায় তাদের সর্বোচ্চ সাজা প্রদান করা হয়। আদালত সূত্রে জানা যায়, এ বছরের 18 মার্চ সন্ধ্যায় দুমকি উপজেলার পাঙ্গাসিয়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে নানা বাড়ি যাওয়ার পথে শহীদ জসিম উদ্দিনের কন্যা লামিয়া সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। পরে তিনি নিজে বাদী হয়ে 3 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মাদারীপুরের কালকিনি উপজেলায় শুরু হয়েছে 2 দিন ব্যাপী ঐতিহ্যবাহী কুন্ডুবাড়ির মেলা। প্রতি বছর কালীপূজা ও দীপাবলি উপলক্ষে আয়োজন করা হয় এই মেলার। ঢাকা বরিশাল মহাসড়কের পাশে গোপালপুরের প্রায় আধা কিলোমিটার জুড়ে এই মেলা অনুষ্ঠিত হয়। প্রায় 233 বছর ধরে দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী এই মেলাটি কুন্ডুবাড়ির মেলা নামে পরিচিত। প্রতিনিধি মোহাম্মদ জিয়াউদ্দিন লিয়াকতের রিপোর্ট, বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। মাদারীপুরের কালকিনি উপজেলার গোপালপুরে শুরু হয়েছে 2 দিনব্যাপী ঐতিহ্যবাহী কুন্ডুবাড়ির মেলা। এবছর কালকিনি পৌরসভার তত্ত্বাবধানে সম্পূর্ণ বিনা ভাড়ায় দোকানিরা বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছেন। এতে হাজার হাজার লোকের সমারোহ ঘটে। শুধু কুন্ডুবাড়ি জুড়ে নয়, ঢাকা বরিশাল মহাসড়কের ভুরঘাটা থেকে গোপালপুর এলাকার দুপাশে প্রায় অর্ধ কিলোমিটার এলাকা জুড়ে বসে এই মেলা। কাঠের বিভিন্ন ধরনের আসবাবপত্রের জন্য এই মেলা বিখ্যাত, যা 1 সপ্তাহ আগে থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে নিয়ে আসেন ব্যবসায়ীরা। তবে মেলায় আগত দোকানিরা বলছেন, 2 দিনের মেলায় তাদের অনেক লোকসান গুনতে হবে। এ কারণে মেলার সময় আরো কয়েকদিন বাড়ানোর দাবি জানান তারা। কম বেশি বেচাকেনা টুকটাক চলতেছে, আর 2-1 দিন যদি বেশি হইতো তাহলে আমরা একটু লাভবান হইতাম। হয়তো বেচাকেনিটা একটু আগের মতো হবে না, যদি সময় পাইতাম দেখা যায় আরো ভালো হইতো। আসছি কিছু ফার্নিচার দেখতেছি, কিছু কসমেটিক কিনছি। প্রত্যেক বছরে এখানে অনেক আনন্দজনক ভাবে মা আসে, কালিমার পূজা হয়, এটা আমাদের কাছে খুব ভালো লাগে। স্থানীয়দের তথ্য মতে 1792 সালের কালী পূজা ও দীপাবলি উপলক্ষে দীননাথ কুণ্ডু ও মহেশ কুণ্ডু এই মেলার প্রবর্তন করেন। তাই কুণ্ডুদের বংশের নামানুসারে মেলার নাম হয় কুণ্ডুবাড়ির মেলা। বংশ পরম্পরায় প্রতি বছর এ মেলা আয়োজন করা হয়। 2 দিনব্যাপী মেলার সার্বিক নিরাপত্তা শৃঙ্খলা ঠিক রাখতে পোশাকি পুলিশের পাশাপাশি সাদা পোশাকের 4 স্তরের নিরাপত্তার জন্য কাজ করছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন। এখানে আনসার ব্যাটালিয়ন, পুলিশ, র্যাব
এবং আর্মি বাহিনী সকলে যৌথভাবে কাজ করবে। এখানে মেলার সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে আছে কালকিনি পৌরসভা। সেক্ষেত্রে এখানে কোনো প্রকার ইজারা দেওয়া হয়নি, তাই এই বিশেষ পরিস্থিতিতে কোনো দোকানের কাছ থেকে কোনো প্রকার চাঁদা বা টোল আদায়ের সুযোগ নেই। যদি সেরকম কোনো অভিযোগ পাওয়া যায় তাহলে সে প্রেক্ষিতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।